প্রিয় প্রণয়িনী সিজন 2 পর্ব সংখ্যা 2। লেখনীতে জান্নাত নুসরাত। কিছুক্ষণ আগে পরিষ্কার আকাশ এখন কালো মেঘের আধারে ঢেকে গেছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর পর মেঘের গর্জন ভেসে আসছে আকাশ থেকে। ক্রিং ক্রিং শব্দ তুলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে রিক্সা, সাইকেল। হঠাৎ হঠাৎ মাটি বহনকারী ট্রাক উঁচু শব্দে হর্ন বাজিয়ে তীব্র গতিতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বৃষ্টির পানিতে স্যাঁতসেঁতে হয়ে যাওয়া রাস্তার কাদামাটি ট্রাকের চাকার গতিকে ছিটকে এসে পড়ছে সৈয়দ বাড়ির ঘিরে রাখা গেটে। বারান্দায় দাঁড়িয়ে উদাস চোখে তাকিয়ে সব লক্ষ্য করছিল ইশরাত। সে যতটুকু বুঝতে পারছে, আর সে বাবা, বোন আর মা এই বাড়ি ছেড়ে চলে যাবে আজীবনের জন্য। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েলি মুখটা কাদো কাদো হয়ে এলো। তারপর মুখে হাতের তালু চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। বড় বাবা করা অপমান বারবার চোখের সামনে ভাসতে লাগে ছোট্ট মেয়েটার মুখে হাত চেপে রেখে কান্না থামায়। চোখের সামনে ভেসে ওঠা অপার্থিব দৃশ্যটা মনে করে মুখ শক্ত করে নেয়। সে মনে করতে চায় না এই দৃশ্য, তবুও মনে পড়ে যায়। চোখের সামনে ধীরে ধীরে ভাসে আজ সকালে পাঠাগারে বসে মাথা চাপড়ে আহাজারি করে বাবার কান্না। ভাইয়ের কথা মানতে বাড়ি ছেড়ে দিতে রাজি হলেও তার মনে মনে ঠিক আশা নিয়ে বসেছিল ভাই আজ মানিয়ে নিবেন। কিন্তু তিনি আবার হতাশ হলেন যখন দেখলেন আজ ভাইয়ের রুম থেকে নামাজ পড়ার কোনো শব্দ আসছে না। তার এই আহাজারি দাঁড়িয়ে নীরবে দেখছিল ইশরাত। বাবার সামনে যায়নি। বাবা হয়তো তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়বেন এই অবস্থায়। ইশরাতের মনে হলো আবার ও গলার কাছে কিছু দলা পাকাচ্ছে। বিরক্ত হয়ে চোখ চেপে ধরতে হেসকে উঠল। তারপর এক ফোঁটা পানি আবার গড়িয়ে পড়ল শুভ্র গাল বেয়ে। নিজের বাবাকে নিয়ে এত চিন্তায় ছিল সে, সামনে এসে কখন জাইন দাঁড়িয়েছে তা সে খেয়াল করেনি। জাইন নীরবে দাঁড়িয়ে ইশরাতের এক একটা পদক্ষেপ লক্ষ্য করলো। সান্ত্বনা দেওয়ার তাগিদে হাত বাড়িয়ে মেয়েটার মেয়েলি মসৃণ নরম চুলগুলো স্পর্শ করলো। মাথায় মোলায়েম হাতের স্পর্শ পেয়ে ইশরাত চোখ তুলে তাকালো উপরের দিকে। জাইনও তাকিয়েছিল মেয়েটার দিকে। স্বল্প সময়ের জন্য দুজনের চোখাচোখি হলো। অতঃপর জাইন নিজে চোখ ফিরিয়ে নেয়। ইশরাতের মাথার ওপর হাত তখনও স্থির রাখা। নিজের গম্ভীরতা একপাশে ফেলে দেশে আসার পর এই প্রথম ইশরাতকে একটা কথা বলতে নিল সে, তাও নিদারুণ অস্বস্তি নিয়ে। নিজের থেকে 6 বছরের ছোট মেয়েকে তুই বলে সম্বোধন করতে পারল না, কারণ এর আগে সে ইশরাতের সাথে কথা বলার ইচ্ছে পোষণ না করায় ইশরাতও কোনো রকম কথা বলেনি। খাবার টেবিলে বা সিঁড়ি দিয়ে উপরে নিচে নামার সময় শুধু চোখাচোখি হয়েছিল তাদের, কোনো বাক্য আলাপ বা বিনিময় হয়নি। তাই এবার সান্ত্বনা বাণী দিতে আসা 14 বছর বয়সী ব্যক্তিত্ব সম্পন্ন ম্যাচিউর জাইন কোনো সম্বোধন খুঁজে পেল না। ঠোঁট চেপে দাঁড়িয়ে থেকে নিচু গলায় নম্রতার সহিত বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আব্বু আবার আপনাদের এবারে ফিরিয়ে নিয়ে আসবে। ইশরাত কথাটা শোনার সাথে সাথে চোখ তুলে ওপরে তাকালো। বিস্ময় নিয়ে চেয়ে রইল গোল গোল চোখে। ইশরাতকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে জাইন আবার বলল, আপনি কান্না করবেন না, আপনাকে কান্না করতে দেখলে আমার ভীষণ খারাপ লাগে। জাইন ভীষণ খারাপ লাগা কথাটি শুনে ইশরাত এবার পেটে এক হাত চেপে ধরে হেসে উঠল। ইশরাতকে খিলখিল করে হাসতে দেখে জাইন লজ্জা পায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে নিজের লজ্জা সংবরণ করার চেষ্টা করলো ছেলেটা। হলো কি, কিশোরের শুভ্র গাল নিমিশে লাল হয়ে গেল। ইশরাতকে অবাক চোখে তাকিয়ে নিজের গালে 2 হাত চেপে ধরে বলতে লাগলো, এই আপনি লজ্জা পাচ্ছেন? হায় আল্লাহ, আপনার গাল লাল হয়ে গেছে। আরে আরে, মেয়েদের মতো করছেন আপনি। ইশরাতকে মজা নিতে দেখে জাইন দ্রুত পায়ে পেছনে ঘুরলো এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখন তার কানে আসছে মেয়েলি হাসির শব্দ। জাইন বড় বড় পা ফেলে এগিয়ে যেতে যেতে একবার পিছু ঘুরলো ইশরাতকে দেখার জন্য। আর তখনই ধুক ধুক শব্দ তুলে বারান্দায় দাঁড়িয়ে থাকা হাসতে থাকা মেয়েটির কাছে আটকালো কিশোরের হৃদয়। কিশোরের মনোমুগ্ধকর ন্যায় ধ্যান জ্ঞান খুইয়ে মৃদু গলায় বিড়বিড় করে আওড়ালো, আপনার হাসি মারাত্মক সুন্দর ইশরাত। আপনার এই রিনরিনে হাসির শব্দ যে কারোর বিনাশ ডেকে আনতে পারে। সেদিন তারা বাড়ি থেকে বের হয়ে এসেছিল। এরপর ওই বাড়িতে কি হয়েছে কেউ বলতে পারে না। তারা সবাই সেই বিষয়ে সকলের অজ্ঞ। বাড়ি থেকে বের হয়ে তারা উঠেছিল একটা 3 রুমের ছোট্ট বাসায়। সেই বাসায় প্রবেশ করার সাথে সাথে নাসির সাহেব স্পষ্ট বলে দিলেন বিয়েটা ভুলে যেতে। ওইটা একটা পুতুল খেলার মতো খেলা ছিল। সেদিনের পর কেউই বিয়ে বিষয়ে কোনো কথা তুলেনি নাসির সাহেবের সামনে। ধীরে ধীরে সময় গড়ালো 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, এরকম করে 12 বছর গড়ালো। এই 12 বছরে কেউই বিয়ে বিষয়ক প্রশ্ন তুলেনি নাসির সাহেবের সামনে। একই সুতোয় বাঁধা ছেলে মেয়েগুলো
বড় হতে লাগলো। যোজন যোজন দূরত্ব তৈরি হলো তাদের মধ্যে। সময়ের বিবর্তনে ছাপ পড়লো তাদের মস্তিষ্কে। কয়েক বছর আগে নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল তাদের কাছে। এক প্রকার ভুলতে বসলো নিজেদের জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু কথা। আর তখনই ছোট্ট মেয়েটার হাতে লাগলো গোলাপি রঙের একটি ডায়েরি। মেয়েটার দাদার ডায়েরি, যে ডায়েরিটা সবসময় বাবা লুকিয়ে রাখতো। আর তার ইশরাতের কাছ থেকে সেই ডায়েরির প্রতি অজানা কৌতূহল জাগলো মেয়েটার। বাবার অগোচরে একদিন সেই ডায়েরি পড়তে শুরু করলো মেয়েটা। আর ডায়েরি পড়ে সেখান থেকে উদ্ভাবন হলো একটা বড় সত্য রহস্যের। আর সেই রহস্যের উদ্ঘাটনের ফলে ছোট্ট মেয়েটা যে এই 12 বছরে বড় হয়েছে, সে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। সে ভাবতেও পারেনি এই ডায়েরির ভিতরে এত বড় রহস্য চাপা দেওয়া হয়েছে। নিজের ভাবনার থেকে বড় কিছু বের হয়ে আসতে দেখে মেয়েটা কিছুক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। যেখানে থেকে মেয়েটা জানতে পারলো কিছু ধুলো পড়ে যাওয়া অনেক বছর আগের ঘটনা, যা তার মস্তিষ্ক থেকে বের হয়ে গিয়েছিল, যার ওপর পড়েছিল মোটা এক ধুলোর আস্তরণ। আর সেই আস্তরণ এভাবে আর সরে যেতে সে নিজ জায়গায় থেকে নড়তে ভুলে গেল। এত বছর ধরে মনের ভিতর জমা হওয়া এক একটা প্রশ্নের উত্তর সেকেন্ডের ভিতর পরিষ্কার হয়ে গেল তার কাছে। এর জন্য তার দাদা সাথে তাদের বাড়িতে থাকে না, এই জন্য বাবার ব্যবসা আলাদা, বড় বাবার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নিজের ভিতরে জমা হওয়া হাজারো কেন এর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। আর এই জন্য তার বিটকেল বাপ এতদিন ধরে তাকে ডায়েরি আশেপাশে আসতে দেয়নি। নিজের ভাইয়ের কুকিরটি সে জেনে যাবে বলে। যুবতী হয়ে যাওয়া মেয়েটার মনে আরেকটা প্রশ্ন জাগলো, ইশরাত এই সম্পর্ক কি জানে, নাকি সব ভুলে গিয়েছে? সবকিছু এখন তাকে বের করতে হবে। নিজ মনে বিড়বিড় করে আওড়ালো, লেগে যা মেয়ে, লেগে যা। নতুন আরেকটা কেস, মনে হচ্ছে এবার কেসটা দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেস সলভ করার আগে নাসির সাহেবকে একটু বাজিয়ে নেওয়াই যায়। দেখি আর কি কি লুকিয়েছে আমার গুণধর আব্বাজান আমার কাছ থেকে। ইশরাত কান বাড়ালো ছেলেটা কি বলছে শোনার আশায়। দূর থেকে দেখলো ছেলেটা মুখ নাড়াচ্ছে আর কিছু বিড়বিড় করছে। ইশরাত এক পা করে এগিয়ে আসছে ছেলেটার কাছে, হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করে ছেলেটাকে। নেই, কোনো অস্তিত্ব নেই। ইশরাতের চোখের সামনে থেকে ছেলেটার শরীরে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কালো ছাই হয়ে যায়, উড়ে যায়। বাচ্চা মেয়েটার সামনে হেঁটে গেল ছাইগুলো ছোঁয়ার আশায়। তখনই কানে আসলো পিছন থেকে কারো কান্না। অতঃপর আরেকটা বাচ্চা কণ্ঠ ভেসে আসলো, ইশরাত আব্বা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। পরপর ধূপ করে শব্দ হতেই ইশরাত আবার সামনে ফিরল। দেখলো সিঁড়ি বেয়ে গাড়ি গড়িয়ে পড়ছে একটা 6 বছরের বাচ্চা। বাচ্চাটি কান্না করছে না, কপাল চেপে ধরে বসে আছে সিঁড়ির শেষ প্রান্তে। কপাল থেকে হাত ছড়াতে ইশরাতের চোখ বড় বড় হয়ে গেল, মুখ দিয়ে বের হয়ে আসলো রক্ত। 6 বছরের বাচ্চা মেয়েটি রক্তের দিকে তাকিয়ে হেসে উঠল। রক্ত সিঁড়ি, বাচ্চা দূর থেকে দৌড়ে আসছে। নাসরিন বেগম চিৎকারের শব্দ ধীরে ধীরে সব অন্ধকারে হারিয়ে গেল। শুধু ভেসে আসলো তীক্ষ্ণ কান্না ভেদ করে দেওয়ার মতো কান্নার শব্দ। এক লাফে ঘুম থেকে উঠে বসলো ইশরাত। শরীর ঘেমে গিয়েছে তার। যখন বুঝলো আবার সেই স্বপ্ন দেখছে তখন দীর্ঘশ্বাস ফেললো। বিছানার কাছে রাখা টেবিলের ওপর থেকে পানির জগ নিয়ে পানি ঢাললো গ্লাসে। জগ তার নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে গ্লাসে নেওয়া পানি এক ঢোকে খেয়ে ফেললো। পানি পান করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে পা নামিয়ে নিল মেঝেতে। বুকে এখনো ধুকপুক করছে তার। এই স্বপ্নকে ইশরাত ভয় করে। যখন এই স্বপ্ন সে দেখে তখনই শরীর অস্বাভাবিকভাবে ঘেমে যায়। হাতে পায়ে কাঁপুনি উঠে। চোখ বন্ধ করে বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে শ্বাস ফেললো মেয়েটা। এতক্ষণ খেয়াল করলো কারেন্ট নেই। মুখের মধ্যে জমা হওয়া সেচ জলগুলো কবজিতে ভালো করে মুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। রুমের ভিতরের আসাটে গন্ধ হচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গেল জানালার কাছে। থাই গ্লাস হওয়ার দরুন লক খুলে একপাশে ধাক্কা দিতেই গুড়গুড় করে খুলে গেল পুরো জানালা খুলে যেতেই খোলা জানালার ভিতরে দমকা হাওয়া এসে প্রবেশ করলো। সামান্য প্রকৃতিকেই পরিবেশের শরীর ঠান্ডা হয়ে গেল ইশরাতের। থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত না শরীরের অস্বাভাবিক কাঁপুনি আর ধুকপুক না কমে। ইশরাত রুমের জানালার রাস্তামুখী হওয়ায় জানালার কাছে দাঁড়ালে সোজা রাস্তা স্পষ্ট দেখা যায়। নির্বিশেষ দৃষ্টিতে ইশরাত চেয়ে রইল রাস্তার দিকে। হঠাৎ চলাচল করা বড় বড় গাড়ির দিকে চোখ বুলালো। তারপর চোখ ফিরিয়ে এনে রাখলো গোলাকার চাঁদে। আজ পূর্ণ চন্দ্রিমা, চাঁদের আলোয় পথঘাট সবকিছু পরিষ্কার হয়ে আছে। তখনও বাইরে থেকে বয়ে আসছে দমকা হাওয়া।
টুপটাপ শব্দ তুলে বৃষ্টি শুরু হতে ইশরাত নিচের হুঁশে ফিরল। জানালার গ্লাস লাগালো না, সাদা রঙের সিল্কের পর্দা টেনে দিল জানালার সামনে। বাতাসের সাথে উড়ে আসা মেঘের ছটা এসে ভিজিয়ে দিয়ে গেল কালো রঙের খাস কাটা টাইলস। ইশরাত ভিজে দিল টাইলস। আজ সারা রাত তার পার হবে এইভাবে নির্ঘুম। এই স্বপ্নের কারণে 2 বছরে 200 দিন এর বেশি রাত তাকে নির্ঘুম কাটাতে হয়। আর আজও তাই হবে। ইশরাত বিছানায় শোয়ার আগে একবার মেঝেতে গড়াগড়ি খেয়ে ঘুমানো নুসরাতের দিকে তাকালো। শ্যামলা বর্ণের মেয়েটা একপাশে কাচুমাচু হয়ে শুয়ে আছে, ঘুমের মধ্যে আবুল তাবুল বকছে আর গালি দিচ্ছে ইরহামকে। শব্দ করে লম্বা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল ইশরাত। চাতক পাখির ন্যায় চেয়েই সারা রাত কাটালো মেয়েটা। আগামীকাল সকালে দেখা যাবে। চোখের নিচে পড়েছে তার গাঢ় মোটা কালো আস্তরণ। একেবারে ফজরের আজানের পর 2 চোখ বুঝলো সে। ঘুম পাখি এসে ধরা দিল নির্ঘুম রাত্রি যাপন করা মেয়েটার চোখে। প্যারিসের 7তম অ্যারন্ডিসমেন্ট উচ্চবিত্ত একটি শহর, যেখানে বড় বড় দালান এবং ঐতিহাসিক ভার্সিটিগুলো গড়ে উঠেছে। বিখ্যাত ভার্সিটিগুলোর মধ্যে একটা হলো দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিস। দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিসে আজ ছাত্রছাত্রীদের সমাগমে মোমো করছে। ভার্সিটিতে আজ সকল বিভাগের স্টুডেন্টের উপস্থিতি থাকার কারণে হাঁটতে গিয়ে বারবার ধাক্কা লাগছে একে অপরের সাথে। ধাক্কা লাগাতে কেউ কারো দিকে ফিরে তাকাচ্ছে না বা সরি বা বলছে না। সবাই নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়াচ্ছে নিজ নিজ ভবনের উদ্দেশ্যে। যারা এবছর পিএইচডি করেছে তারা আজ তাদের গবেষণাপত্র নিয়ে ভার্সিটিতে উপস্থিত হয়েছে। আরশো তাদের একজন। চওড়া কাঁধ বিশিষ্ট সুঠাম দেহের 25 বছর বয়সী পুরুষটি নিজের ঘুম ফেলে আজ হাজির হয়েছে ভার্সিটিতে। পরনে তার আকাশি রঙের শার্ট আর কালো ফর্মাল প্যান্ট। ক্যাম্পাসে হাঁটতে গিয়ে অনেকের বাহুর সাথে বাহুর ধাক্কা লাগলো, সেদিকে সে ভ্রুক্ষেপ করলো না। নিস্পৃহ ভঙ্গিতে এগিয়ে গেল নিজের ভবনের দিকে। সচরাচর হাঁটতে গেলে এসব ধাক্কা লাগে, তাই এটা এত আমলে নেওয়ার বিষয় না। নিজ ভবনে পৌঁছানোর পর সিঁড়ি বেয়ে ধীরে পায়ে উঠতে লাগলো ছেলেটি। উস্কোস খুস্কোস চুলগুলো হাত দিয়ে ভালো করে পিছনের দিকে ব্রাকবাস করে এগিয়ে যেতে লাগলো নিজের গন্তব্যের দিকে। হাঁটতে হাঁটতে হাতে থাকা কালো ডায়ের ভিতরে সাদা পাথরের কাজ করা রোলেক্স সাবমেরিন 2 টোনের ঘড়িটি চোখের সামনে তুলে ধরলো আরশ। সময়ে চোখ বুলিয়ে নিয়ে পায়ের গতি বাড়িয়ে এগিয়ে গেল নিজ ক্লাসরুমের দিকে। ক্লাসের ভিতর পা রাখতে আগে কানে ভেসে আসলো পিছন থেকে মাহাদির গলার স্বর। উচ্চ স্বরে বারবার ডাকছে আরশ বলে। আরশ পিছু ফিরল না। মাহাদির ডাকেও কোনো জবাব দিল না। কিছু সেকেন্ডের জন্য নিজ জায়গায় সোজা স্থির দাঁড়িয়ে থেকে কালো বর্জুতো পরা পা বাড়িয়ে ক্লাসরুমে প্রবেশ করলো। পরপর এদিক সেদিক কোনো দিকে চোখ না বুলিয়ে নিজস্ব গতিতে এগিয়ে গিয়ে বসে গেল মাঝের এক সিটে। মাহাদি তখনও তাকে ডেকে চলেছে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো আরশের সিটের সামনে। হাঁটুতে 2 হাত দিয়ে চেপে ধরে শ্বাস নিতে লাগলো। আরশ নড়চড়হীন নিষ্প্রভ পুরুষালী চোখে তাকিয়ে থেকে সবকিছু লক্ষ্য করলো। মাহাদি জিরিয়ে নিয়ে ঝুঁকা থেকে উঠে দাঁড়ালো। আরশের দিকে রাগী চোখে তাকিয়ে থেকে হিসিস করে শুধায়, তুই এমন কেন? আরশ নির্লিপ্ত। তার মধ্যে কোনো উদ্বেগ প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। নিজের নিস্পৃহ দৃষ্টি হাতের স্টেনলেস স্টিলের বেল্টের ঘড়ির ওপর ফিরিয়ে নিয়ে আসলো। ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করলো আরো 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে বলে, কারণ আমি এমন। মাহাদি হতাশ হয়ে পড়লো। চোখ উল্টে শব্দ করে বসে গেল আরশের কাছ ঘেঁষে। 2 হাত আরশের গলার সামনে নিয়ে এসে গলা চেপে ধরার মতো করে বলল, তোকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে হয় শালা। আরশ কথা বলে না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর চট করে মাহাদির দিকে ফিরে তাকায়। জিজ্ঞেস করে, তোর একটা বোন আছে তাই না? মাহাদি অবাক হয়ে আরশের বোন বিষয়ক প্রশ্নে ভ্রুকুচকে মাথা নাড়িয়ে হ্যাঁ ভঙ্গিতে, যার মানে তার বোন আছে। মাহাদি অনীহা নিয়ে বলে ওঠে, এমন অভিনয় করছিস মনে হচ্ছে জানিসই না। আরশ 2 হাত ঘাড়ের পিছনে নিয়ে মটমট করে শব্দ করে ঘাড় এদিক সেদিক ঘোরায়। মাথা কাত করে বলে, শালা বললি না আমায় তোর বোনের সাথে বিয়ে দিবি? দিলে বল, তাহলে শালা বলা গ্র্যান্টেড। মাহাদি আরশের গলায় 2 হাত চেপে ধরে কপাল কুঁচকে নিচু কণ্ঠে স্পষ্ট বাংলা ভাষায় বলে, তোর মতো লম্পটের সাথে আমার বোনের বিয়ে আমি দিব না। তুই বউ থাকতে আরেক বিয়ে করার স্বপ্ন দেখিস শালা সাইকো। তোর বাপ আমার বাপরে কি জাদু করেছে যে তোর মতো এক বিয়াত্তা পোলার লগে আমার নিষ্পাপ বোনটারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার বাপ। আমি বলে দিচ্ছি, তোর সাথে আমি আমার বোনকে বিয়ে দিব না। আরশ চোখ উল্টায়, গলা নিচু করে মাহাদির কথার উত্তর দেয়, ডিভোর্স হয়ে গেছে। আর গলার
ছাড় ঘামের গন্ধ আসছে। ছ্যা, কি দুর্গন্ধ। মাহাদি ছেড়ে দিল না, আরো কিছুক্ষণ আরশে চেপে ধরে রাখলো নিজের হাতের নিচে। যখন সময় আসলো প্রফেসর আসার, তখন গিয়ে আরশকে ছেড়ে দিল। ব্যথিত নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, সত্যি ডিভোর্স হয়ে গেছে? আরশ বিরক্ত হয়ে মাহাদির প্রশ্নে কপালে ভাঁজ ফেলে মাথা ঘুরিয়ে তাকায় তার দিকে। সামনে দাঁত ভেঙে বের করে বিচ্ছিরি হেসে বলে, না, আমি মজা করছি, হা হা হা। মাহাদি আরশের মুখ চেপে ধরে হাতের তালু দিয়ে মাথা দূরে সরিয়ে রেখে বলল, না, আর হাসতে হবে না। আপনার এই ওপরের পাটির দাঁতগুলোর ভেতরে ঢুকান, ভয়ঙ্কর লাগছে আপনাকে। আরশ বিরক্তিতে শ্বাস ফেলে মাথা এলিয়ে দেয় সামনের দিকে। হাতের ঘড়িতে তাকিয়ে দেখে প্রফেসর আসার 2 মিনিট এখনো বাকি। আরাম করে শুয়ে পড়তেই কানে ভেসে আসলো মোটা গলার ফরাসি ভাষার কর্কশ্বরে কেউ বলছে, এটা কি আপনার ঘুমানোর জায়গা, চোয়াট আরশ? আরশ নাক কুঁচকে ফেলল। আর তার এত সুন্দর বংশ পদবীর এই লোক মায়ের বাপ করে দিল। ইচ্ছে করলো লোকটার চুল চেপে ধরে মুখের সামনের অংশ নিয়ে দেয়ালে 2 বাড়ি দিতে, তারপর বলতে, এটা চোয়াট না গাধা, এটা সৈয়দ হবে। গালিগুলো গলার নিচে সংবরণ করে উঠে দাঁড়ালো আরশ। আরশকে ঝিমিয়ে ঝিমিয়ে দাঁড়াতে দেখে প্রফেসর রাগান্বিত হলেন। কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, রাতে ঘুমাওনি? আরশ কিছু বলার আগে তার মুখের কথা কেড়ে নিল মাহাদি। দাঁত বের করে হেসে গলার স্বর বাড়িয়ে প্রফেসরের উত্তর দেয় সে, স্যার, নতুন নতুন ডিভোর্স হয়েছে, বেচারা তাই রাতে ভাবি চিন্তায় ঘুমাতে পারে না। প্রফেসর এক ভ্রু বাঁকিয়ে মাহাদির দিকে তাকান। আরশের জন্য যতটুকু ব্যথিত হলেন তার থেকে দ্বিগুণ রাগ প্রকাশ করে তিনি বললেন, এই মাহাদি, কান উঠে দাঁড়াও। প্রফেসরের বলা আদেশের সহিত কথাটা কানে যেতেই মাহাদি কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ায়। আবার বিরক্ত হয়ে নিজের নামের এই অপমান দেখে রাগী কণ্ঠে বীরপনা দেখিয়ে স্যারের উদ্দেশ্যে মাহাদি ফরাসি ভাষায় বলে, স্যার। মাহাদি বলে না আগডুম বাগডুম ঘোড়াডুম বলে দিলেন তো পারেন। কথা শুনে পুরো রুম হাসির দমকে কেঁপে উঠল। প্রফেসর রাগী চোখে মাহাদির দিকে তাকিয়ে ধমকে উঠলেন, হাত দিয়ে বসার মতো ইশারা করলেন। পারলে তিনি চোখ দিয়ে ঝলসে দিতেন মাহাদিকে, শুধু পারছেন না বলে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আরশের দিকে তাকান। ব্যথিত নয়নে তাকিয়ে জিজ্ঞেস করেন, আপনাদের ডিভোর্স হওয়ার কারণ বলতে পারবেন? আপনি যদি কিছু মনে না করেন। আরশ নির্লিপ্ত, চোখ মুখ তার স্বাভাবিক। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কালোমণি বিশিষ্ট বড় বড় পাপড়িগুলো একবার আশেপাশে ঘোরায়। সবাই তাকিয়ে আছে তার উত্তর জানার জন্য। আরশ নিজের কপাল কিছুটা কুঞ্চিত করে বলল, তেমন কিছু না, বউকে অতিরিক্ত আদর দেওয়ার কারণে ডিভোর্স দিয়ে দিয়েছে। প্রফেসর বিশ্বাস করে নিলেন আরশের কথা। আরশ তখনও সিরিয়াস ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। কথা বলার স্টাইল দেখলে যে কেউ ধরে নিবে এই ছেলে একটা মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা এই ছেলে জানেই না, কিন্তু মাত্র সবার সামনে দাঁড়িয়ে সিরিয়াস ভঙ্গিতে বলা এক একটা মিথ্যা মাহাদি জানে। প্রফেসর আগ্রহ পেয়ে আরশের কথায় দুঃখী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি আর কাউকে ভালোবাসতে পারবেন? আরশ দুহাত বুকে আড়াআড়ি বাঁধে, ঠোঁট টিপে একটু হাসে, ফির আবার বলে, অবশ্যই পারবো না কেন। আমার মনে এখন অনেক ভালোবাসা আছে, যে চাইবে তাকে দিতে পারি। এমন কেউ কি আছে যাকে আপনি ভালোবাসা দিতে চান? আরশ একবার 2-1টা টানায় পড়ল। সত্যি তো, এমন কেউ কি আছে? কিছুক্ষণ নীরব সময় অতিবাহিত হওয়ার পর দীর্ঘশ্বাস ফেলে বলে, না, নেই। প্রফেসর আর প্রশ্ন করেন না, সবার কাছ থেকে থিরিসগুলো জমা নিয়ে চলে যান নিজ কক্ষের উদ্দেশ্যে। প্রফেসর চলে যেতে আরশ ব্যাগে কাঁধের উপর তুলে নেয়। মাহাদির সাথে পা মিলিয়ে ক্যাম্পাসে আসতেই এক ঝাঁক মেয়েদের দল এসে তাদের ঘিরে ধরে। শুভ্র বর্ণের মেয়েটি ঠোঁটে হাসি ঝুলিয়ে আরশকে জিজ্ঞেস করে, আজ 12 বছর পূর্ণ হয়েছে, তাই না? আরশ মেকি হাসে, মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। মাহাদি অবাক চোখে তাকায় ফ্লোরা নামক মেয়েটার দিকে। এ জানলো কিভাবে এত ডিপ কাহিনী? হাঁ করে একবার তাকায় ফ্লোরার দিকে, একবার তাকায় আরশের দিকে। ফ্লোরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরশের দিকে। আরশ তাকায় না তার দিকে। সে দূরে দাঁড়ানো একটা ছেলের হাতে গিটার লক্ষ্য করে সে সেদিকে তাকিয়ে থাকে। ফ্লোরা নিজের দৃষ্টি স্থির রেখে অভিমানী গলায় জিজ্ঞেস করে, আরশ, 12 বছর পার হয়ে গেছে, সেই মেয়েকে তুমি এখনো ভুলোনি? আরশ নিজের দৃষ্টি এখনো পাইন গাছের নিচে দাঁড়িয়ে থাকা গিটার বাজানো ছেলেটার দিকে স্থির রাখে। ওদিকে তাকিয়ে উত্তর দেয়, নিজের শ্বাস নেওয়ার মাধ্যমকে কেউ কি ভুলে যেতে পারে? আরশ আর বাক্য বিনিময় করে না, বড় বড় পা ফেলে এগিয়ে যায় পাইন গাছের নিচে। ছেলেটার সাথে ফরাসি ভাষায় কিছু আলাপ সেরে নিয়ে হাতে তুলে নেয় গিটার। পাইন গাছের সামনে রাখা ছোট কাঠের বেঞ্চে বসে এক পা রাখে নিজের কাঁধের ব্যাগ, এক পাশে রাখে নিজের কাঁধের ব্যাগ। গিটার নিয়ে না আসায় নিজের প্রতি আর সে কিছুটা বিরক্ত। এই নিরিবিলি মধ্যাহ্নে পাইন
পাইন গাছের নিচে বসে তার ইচ্ছে করছে বিরহের গান গাইতে, কারণটা সে জানে না, ইচ্ছে করছে তাই গাইবে। কার জন্য গাইবে সেটাও জানে না সে, কিন্তু হৃদয়ের অন্তরস্থল থেকে বারবার গানটা ভেসে আসছে, বারংবার কানের মধ্যে ভেসে উঠছে গানের লাইনগুলো। আরশ নিজেকে আর ধরে রাখতে পারল না, গিটারের তারে আঙুল চালায়, গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, গম্ভীর গলায় চোখ বন্ধ করে গেয়ে ওঠে, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। মাহাদি আরশের এই গানে মর্মার্থ জানে, কার উদ্দেশ্যে গাওয়া সেটাও জানে, কিন্তু সামনে বসা ছেলেটা শুধু দায়িত্ব বলে এড়িয়ে যাচ্ছে নিজের ভিতরে কথাগুলো। আসলে কি শুধু দায়িত্ব, নাকি 12 বছরে না দেখে না জেনে মনের ভিতর লালন করা মেয়েটা দায়িত্বের থেকে বের হয়ে আরো বেশি কিছু জুড়ে নিয়েছে আরশের? আরশ কি তা জানে? ওহো, সে এসবের কিছুই জানে না। নিজের ভিতরে হাওয়া দোলাচলে কোনো কিছুই টের পাচ্ছে না সে, কিন্তু মেয়েটা শত মাইল দূরে থেকেও ধীরে ধীরে নিজের দখল অধিপত্য তারা গ্রাস করে নিচ্ছে আরশকে। মাহদির এসব অতর্কিত চিন্তার ব্যাঘাত ঘটল। আরশের গম্ভীর কণ্ঠে দ্বিতীয়বারের ন্যায় গাওয়া গানের প্রতিটা শব্দ, প্রেমের নামে কিনলাম আমি নিষ্ঠুর অভিশাপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। সিটি হসপিটালের বাইরে উচ্চ শব্দ তুলে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের পিছনে দরজা খুলে বের হয়ে আসলেন একজন ভদ্র মহিলা, কোলে তার 3 বছরের শিশু। বাচ্চাটাকে কোলে নিয়ে কখন থেকে কেঁদে চলেছেন তিনি। বাচ্চাটা হাত লাগাতেই দিচ্ছেন না কাউকে। তিনি ডাক্তার ছাড়া আর কাউকে তার বাচ্চা স্পর্শ করতে দিবেন না। গাড়ি থামাতেই ভদ্রমহিলা এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে বাচ্চাকে নিয়ে হসপিটালের ভিতর ঢুকলেন। ভদ্রমহিলার দিকে তাকিয়ে নাক কুচকে অ্যাম্বুলেন্সের সামনে দরজা খুলে বের হয়ে আসলো উঁচু লম্বা মোটা চওড়া কাঠ বিশিষ্ট এক 27 বছরের যুবক। মুখে বিদেশি বিদেশি ছাপ, ঠোঁটগুলো লাল বর্ণের হয়ে আছে শীতের কারণে, সাথে তার পুরুষালী গালগুলো। অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে বিরক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় লম্বা চড়া পুরুষটি। নিজের ভেতরের বিরক্তি নিজের ভিতরে অনেক কষ্টে হজম করে দাঁতে দাঁত চেপে নিজের ডিউটি পালন করতে ভদ্রমহিলার দিকে এগিয়ে যায়। ভদ্রমহিলা সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বাচ্চাটাকে স্পর্শ করার আগে বাচ্চাকে সরিয়ে নেন ভদ্রমহিলা। রাগি চোখে তাকে হিসিস করতে করতে আঙুল তুলে সাবধান করে দেওয়ার ভঙ্গিতে যুবকটাকে বলেন, দূরে, আমার বাচ্চাকে তুমি স্পর্শ করবে না। যুবক বিরক্ত হয়, নাক ফুলিয়ে শ্বাস ফেলে। বাচ্চাকে স্পর্শ করার তাগিদে এক পা আগাতেই মহিলা বলেন, আরে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে সরান, আমার বাচ্চার বুকের হাড্ডি ভেঙেছে আর উনি বারবার স্পর্শ করতে চাচ্ছেন। উনি কি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চান? ডাক্তারকে ডাকুন। ডাক্তার, ডাক্তার, এই ড্রাইভারকে এখান থেকে সরান। একজন নার্স এগিয়ে আসেন সামনে, মহিলার কাছে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলেন, ম্যাম আপনি ভুল বুঝছেন। মহিলাটি জাজালো গলায় বলে, কি ভুল বুঝছি? নার্স মহিলাটি বিনম্র গলায় বলল, স্যার কার্ডিওলজিস্ট, বর্তমানে উনি ছাড়া ডিউটিতে আর কোনো স্যার নেই, সবাই ব্রেক নিচ্ছেন। ভদ্রমহিলা অবাক হন, চোখ গোল গোল করে চেয়ে জিজ্ঞেস করেন, তাহলে উনি কেন অ্যাম্বুলেন্স নিয়ে গেলেন? ড্রাইভার কোথায়? নার্স মিষ্টি হাসে, স্যারের প্রশংসা করার একটা চান্স সে মিস করে না, এবারও দিল না। গাল এলিয়ে হেসে বলে, আমাদের সকল অ্যাম্বুলেন্সের ড্রাইভার আজ অনেক দূরে দূরে রোগী পিক করতে চলে গিয়েছে, কিন্তু একজন ছিলেন, যিনি দুপুরের খাবার খেতে ক্যান্টিনে ছিলেন। আর আপনার ফোন করে আহাজারি শুনে স্যার মনে করেছিলেন ভয়ঙ্কর কোনো কিছু হয়েছে, তাই নিজের লাঞ্চ রেখে আপনাকে পিক আপ করতে চলে গেছেন। ভদ্রমহিলা লজ্জা পেলেন, লজ্জিত ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে বললেন, আমি বুঝতে পারিনি আপনি ডাক্তার। জাইন বিরক্তি চেপে রেখে গম্ভীর মুখটা হাসি হাসি করার চেষ্টা করে। মেকি হাসি খুব কষ্ট করে ঠোঁটের আগায় ঝুলিয়ে বলে, ইটস ওকে, আমি কিছুই মনে করিনি। মিসেস, আপনি বাচ্চাটাকে নিয়ে আসুন এদিকে। দোতলা বিশিষ্ট সৈয়দ বাড়ির পাশ ঘেঁষে গড়ে উঠেছে আরেকটি ডুপ্লেক্স বাড়ি, যার গেটে বড় বড় অক্ষরে লেখা নাসির মঞ্জিল। সৈয়দ বাড়ির দালান পুরনো হয়ে যাওয়ার করুণ, সেখানে পড়েছে শেওলার গাঢ় আস্তরণ। সৈয়দ বাড়ির বাইরে যতটা রংচটা, নাসির মঞ্জিল যেন তার তুলনায় দ্বিগুণ চাকচিকে ঘেরা। শোয়েব সাহেব নিজের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও কলে দেখাচ্ছেন বাড়ির আশপাশ হেলাল সাহেবকে। ক্যামেরা ধীরে ধীরে ঘোরাতেই ক্যামেরার লেন্স ভেসে উঠল বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে একটা মেয়ে। হেলাল সাহেব সামনে টেবিল থেকে দৌড়ে চিকন লেন্সের চশমা তুলে নেন। চোখের মধ্যে চশমা এঁটে চোখ ঝাপসাটে তাকাতেই ভেসে উঠল মেয়েলির লম্বাটে মুখ। মুখ দেখে কিছুটা চেনা চেনা মনে হলো মেয়েটা।
ওনার কাছে, কিন্তু আন্দাজ করতে পারলেন না মেয়েটাকে। তাই শোয়েব সাহেবকে আদেশ দিয়ে বললেন, ক্যামেরা সামনের দিকে স্থির রেখে সোজা হেঁটে যা। ভাইয়ের থেকে পাওয়া আদেশ অক্ষরে অক্ষরে মেনে ধীরে ধীরে এগিয়ে গেলেন সামনের দিকে। হেলাল সাহেব তখনও চিনতে পারেননি মেয়েটাকে। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে মোবাইলের দিকে, চেনার চেষ্টা চালাচ্ছেন। অনেকক্ষণ চেষ্টার পর যখন চিনতে পারলেন তখন জিজ্ঞেস করলেন, মেয়েটাকে, মুখটা কেমন চেনা চেনা লাগছে। শোয়েব সাহেব উৎসাহ নিয়ে ক্যামেরায় তাকান, হাসি হাসি মুখ করে বলে ওঠেন, জি ছোট ভাইয়ের মেয়ে। কথা শেষ হওয়ার সাথে সাথে মোবাইলের ওপর এসে পড়ল ক্রিকেট বল। শোয়েব শক্ত করে মোবাইল ধরে রাখেন, তাই হাত ফসকে মোবাইলটি মাটিতে উল্টে পড়ে গেল। নুসরাত বাচ্চাদের দিকে তাকিয়ে আদেশ দিয়ে বলল, চাও বাচ্চা, বল নিয়ে আসো। বাচ্চাগুলো মুখ চুলকায়, নাক ফুলিয়ে বলে, তোমার চাচা, তুমি যাও, তোমরা গেলে আমাদেরকে বকবে, আমরা গেলে আমাদের বকবে, তোমাকে বকবে না। নুসরাত বিরক্তিতে শ্বাস ফেলল, বাচ্চাগুলোকে তিরস্কার করে বলল, একটাও আমার মতো সাহসী হতে পারলো না, সবগুলো এক একটা বোকার হদ্দ। নুসরাত বাচ্চাগুলোকে তিরস্কার করা শেষে হেলে দুলে এগিয়ে গেল শোয়েব সাহেবের দিকে। শোয়েব সাহেব এখনো ঝুঁকে ফোন হাতে নিচ্ছেন। নুসরাত দুহাত ওপরে তুলে দূরে থেকে বলে, এই তোমার না পায়ে ব্যথা, তাহলে ঝুঁকছ কেন? দাঁড়াও, আমি নুসরাত দ্য গ্রেট গার্লস এখন চলে এসেছি তোমাকে সাহায্য করতে। আমি তোমার ফোন তুলে দিচ্ছি। তোমার ফোন মাটি থেকে তুলে দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখবো ডায়মন্ড অক্ষরে। টেনশন মাতলো চাচ্চু। নুসরাত নিজের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসলো। উল্টো হয়ে পড়ে থাকা ফোনটা ঝুঁকে রাস্তার পাশ থেকে তুলে দিতে দিতে মৃদু কণ্ঠে গালি দিল, মোবাইলকে বালের মোবাইল, সামান্য আঘাতে পড়ে যায়। এসব হেডার মোবাইল কে হেডা? এসব হেডার মোবাইল কে কেডা? মোবাইল নুসরাত ঘুরিয়ে দেখার প্রয়োজন বোধ করলো না ওপাশে কে। সে মোবাইলটা নিজে ইচ্ছে মতো দু তিনটে গালি দিয়ে বাঁকা হেসে মোবাইল এগিয়ে দিল শোয়েব সাহেবের দিকে। তার এই বোকা হাসির মানে হলো শোয়েব সাহেব তার এত বড় সুন্দর গালিগুলো শুনতে পাননি, তাই হেসে মোবাইল শোয়েব সাহেবের হাতে ধরিয়ে দিয়ে কানে ভাসলো গম্ভীর গলার কারো ধমকে স্বরে বলা কথা, কে ওখানে? শোয়েব, কেও? নুসরাতের কপাল কুঁচকে গেল। বেটা মানুষের গলার আওয়াজ শুনে চোখ ঘুরায় চারিদিকে, কাউকে খুঁজে না পেয়ে শোয়েব সাহেব দিকে তাকিয়ে ভ্রু নাচায়। এক পেশে ভ্রু করে জিজ্ঞেস করে, কে কথা বলছে? নুসরাতের ইশারা বুঝে নেন শোয়েব সাহেব। মোবাইল নুসরাতের হাতে ধরিয়ে দিলেন যাতে সে নিজে দেখে কে কথা বলছে। নুসরাত মোবাইল হাতে নিয়ে ক্যামেরার দিকে কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে শোয়েবের দিকে মুখ তুলে তাকে বিতৃষ্ণা নিয়ে আড়ালো, এই বুড়া বেটা আবার কে? চিনতে পারছি না। হেলাল সাহেব আটকে উঠলেন। তাকে বুড়া বলে? নাসিরের মেয়ে? কত বড় সাহস! যার বাপ তার ভয়ে কাঁপে, সে বাপের মেয়ে তাকে বুড়া বেটা বলে সম্বোধন করে? তিনি চোখ বড় বড় করে ক্যামেরার সামনে তর্জনী আঙুল তুলে শাসিয়ে বলেন, কাকে তুই বুড়া বেটা বলছিস? চিনিস আমাকে? নুসরাত অবাক হওয়ার ভান করে গালে এক হাত হাতের তালুতে রেখে অধর বাঁকিয়ে হেসে বলে, ওমা, আপনাকেই তো বললাম বুড়া বেটা, আর আপনাকে চিনার কি দরকার? আমি তো চিনি, আপনি হলেন এক কর্কশ খ্যাক খ্যাক করতে থাকা বুড়া বেটা। এবার আমাকে চিনে নিন আপনি। আমি হলাম সৈয়দ নাসির উদ্দিনের ছোট মেয়ে, সৈয়দা নুসরাত নাসির। আপনি আমাকে ভালোবেসে বেটা ছেলে ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। আর আপনাকে চিনার কোনো শখ, ইচ্ছা, আকাঙ্ক্ষা আমার নেই। আপনার সাথে যদি আমার কোনোদিন দেখা হয় তাহলে আপনাকে আমি চিনিয়ে দিব আমি কে। নুসরাত আবার কেনাইকে দাঁত বের করে হাসে, হাত উপরে তুলে নাচিয়ে নাচিয়ে মুখ বাঁকিয়ে গা চালানো হাসি দিয়ে বলে, টাটা আঙ্কেল, আজ বিদায় নেই। অন্য একদিন এক জায়গায় বসে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শিরোনাম হবে আমি কে, আপনি কে, কে কাকে বেশি চিনে। তুই কি আমাকে চিনিস নাকি আমি তোকে চিনি? হে হে হে। বাবাই আঙ্কেল। সকাল 10টা। ঘুমে ঢুলুমুলু হয়ে নিচে নেমে আসলো ইশরাত। রান্নাঘরে মাছ তৈলে ভাজার জন্য দেওয়ায় সি আকারে শব্দ আসছে। ইশরাত ধীরে ধীরে হেঁটে গেল টেবিলের দিকে। তো শব্দ করলো না মুখ দিয়ে, শব্দ করে চেয়ার টেনে বসে পড়ল। নাজমিন বেগম গ্যাসের চুলায় আঁচ কমিয়ে দিয়ে ক্যাবিনেটের দিকে এগিয়ে যান কফি পাউডার বের করার জন্য। ইশরাত ঘুমের ঘোর এখনো কাটেনি, তাই মাথায় হাত দিয়ে টেবিলের কবজি ঠেকিয়ে বসে রইল। বসে বসে অনেকক্ষণ ঝিমালো। ঝিমানো শেষে তর্জনী আর মধ্যমা আঙুল দিয়ে কপালের মধ্যিখানে হালকা হাতে চাপ প্রয়োগ করলো যাতে মাথা ব্যথা কমে। মুখেরা নেই তার। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাড়ির ভিতর
বাড়ির ভিতর প্রবেশ ঘটল ধূপধাপ করে হেঁটে আসা ঘূর্ণিঝড়ের। ইশরাত টেবিলে বসে থেকে মৃদু হাসলো। তখনও পিছনে দাঁড়ানো মেয়েটাকে বুঝতে দেয়নি তার উপস্থিতি সে টের পেয়েছে। গলার আওয়াজ বাড়ির কিচেনে থাকা নাজমিন বেগমের উদ্দেশ্যে ইশরাত বলল, আম্মু, বাড়ি আজ ঠান্ডা ঠান্ডা লাগছে না? এই প্রশ্ন সে করেছে নুসরাতকে জ্বালানোর জন্য, আর ঠিক তাই হলো। নুসরাত জ্বলে উঠল ধূপ করে। তবুও মুখ বন্ধ করে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে রইল স্থির নিজ জায়গায়, ইশরাতের পরবর্তী কথা শোনার আশায়। অজ্ঞ নাজনীন বেগম পানির পাত্র চুলায় বসিয়ে অপেক্ষা করতে লাগলেন পানি গরম হওয়ার পর পানিতে চামচের সামনা দিয়ে 1 চিমটি কফি পাউডার পাত্রে দিয়ে উত্তর করলেন, কেন? ইশরাত ঠোঁট চেপে হাসি আটকানোর প্রাণপণ চেষ্টা করলো। সে না চেয়ে বুঝতে পারছেন নুসরাত অযোগ্য সাপের মতো ফুঁসছে ভিতর, তবুও ধৈর্য ধারণ করে অপেক্ষা করছে তার উত্তর শোনার আশায়। ইশরাত আর কাউকে অপেক্ষা করলো না। মুখে হাত চেপে ধরে হাসি আটকিয়ে রেখে বলল, কারণ তুফান আজ বাড়িতে নেই। ইশরাতের কথা শেষ হওয়ার আগেই ধূপ করে শব্দ হলো। ধূপধাপ শব্দ শুনে নাজনীন বেগম আতঙ্কিত হয়ে কিচেন থেকে দৌড়ে বের হয়ে আসলেন। ড্রয়িং রুমে এসে তিনি হতাশ হলেন। 2 মেয়ের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে রাগী গলায় বললেন, একজন গন্ডারের মতো বড় হয়ে গেছে আর এখনো কুকুরের মতো কামড়াকামড়ি করছে। নুসরাত, স্যার ইশরাতকে, না হলে পিঠে আস্তর 2 ঘা পড়বে। নুসরাত শেষবারের মতো ইশরাতের চুল টান দিয়ে দৌড়ে দিল। দূরে দাঁড়িয়ে মা বোনকে জিহ্বা বের করে ভেঙিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে নিবে, নাসির সাহেব ডেকে উঠলেন, দাঁড়াও, নাস্তা করে বের হও। বাবার আদেশ পেয়ে নুসরাত আর বাহিরে পা বাড়ালো না। সে বাবার প্রতি একটু বেশি দুর্বল। বাবার প্রতি তার যতটা ভালোবাসা মায়ের প্রতি তার ততটুকু ভালোবাসা আসে না। সে জানে না এর কারণ কি। যেই কারণেই হোক বাবাকে সে বেশি ভালোবাসে। নুসরাত পা ফিরিয়ে নিয়ে আসে। ইশরাত তখনও টেবিলের ওপর বসে ঘুমে ঢুলে পড়া চোখগুলো খুলে রাখার চেষ্টা করছে। চেয়ার টানার শব্দ শুনে সে এবার নড়ে চড়ে বসলো। মাথা নিজের চেয়ারের পিছন দিকে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। নাসির সাহেব চেয়ার টেনে বসে ইশরাতের দিকে তাকালেন। শুভ্র মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে, ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে আর চোখের নিচে আবারও মোটা আস্তরণ পড়েছে। গায়ে চাদর যেমন কলঙ্ক তাকে, এই যে সেই কলঙ্ক তার শুভ্র দাগহীন মেয়ের মুখে ভেসে উঠছে। নাসির সাহেব জুসের জগ নিজের কাছে টেনে নেন। গ্লাসে জুস ঢালতে ঢালতে রয়েছে জিজ্ঞেস করেন, আবার দুঃস্বপ্ন দেখেছো? ইশরাত চোখ খুলে তাকায়, কিন্তু চোখগুলো উপরে তুলে না, নিচের দিকে স্থির রেখে উচ্চ গলায় উত্তর দেয়, জি আপু। নাসির সাহেব নুসরাতের দিকে একটা জুসের গ্লাস আর ইশরাতের দিকে আরেকটা জুসের গ্লাস ঠেলে দিয়ে বলেন, এটা নিয়ে এত ভাবার কিছু নেই, দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। অতিরিক্ত স্ট্রেস যাচ্ছে, তাই এসব স্বপ্নে দেখেছো। নাসির সাহেব স্বাভাবিক গলায় কথা বলে জুসের গ্লাসে চুমুক দিলেন। হঠাৎ নুসরাত হে হে করে হেসে উঠল। নাসির সাহেব গ্লাস রেখে নুসরাতের দিকে তাকান, জিজ্ঞেস করেন, কি হয়েছে, হাসছো কেন? নুসরাত দুপাশে কিছু না ভঙ্গিতে মাথা নাড়ালো। নাসির সাহেব জুসের গ্লাসে আরেকটা চুমুক দিতে নুসরাত ঠোঁট চোখা করে শুধায়, আব্বা, সত্যি কি ওটা স্বপ্ন নাকি? কথা শেষ করতে পারে না, তার আগেই কুকু শব্দ করে কেসে ওঠেন নাসির সাহেব। ইশরাত দৌড়ে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। বাবার দিকে এগিয়ে গিয়ে পিঠে হাত বুলিয়ে দেন। নাসির সাহেব একটু ধাতস্থ হতে ইশরাত সরে আসে। নিজ স্থানে বসে পড়তে বাবার ধমক কানে যায়, যা তিনি নুসরাতের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন। তুমি কি বলছিলে, আবার বলো। এভাবে খাবার খাওয়ার সময় কেউ কথা বলে? জান আটকে মেরে ফেলতে চাও কি? নুসরাত রহস্যময়ী হাসে, ঠোঁট উল্টে চোখ ঝাপটায়, তারপর গাল ফুলিয়ে 2 হাত আড়াআড়ি বুকে বেঁধে বলে, আব্বা, আমি কিন্তু পড়ে নিয়েছি। নাসির সাহেব বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, কি পড়ে নিয়েছো তুমি? নুসরাত শুধু হাসে, এবার ঠোঁট চোখা করে তো আরেকবার উল্টো। নাসির সাহেব টেনশন নিতে পারলেন না, আর এই মেয়ে তাকে টেনশন দিতে দিতে মেরে ফেলবে। দাঁতে দাঁত চেপে ঠোঁট ছোট্ট ধমক দিয়ে বললেন, তুমি কি পড়ে নিয়েছো? বললে বলো, এভাবে সাসপেন্স দিচ্ছ কেন? নুসরাত 2 চোখ ছোট ছোট করে ভ্রু নাচায়, এক পেশে ভ্রু করে গর্বে ফুলে ওঠা বুক নিয়ে উত্তর দেয়, আমাদের লাইব্রেরি রুমে যে ডায়েরিটা আছে ওইটা। নাসির সাহেব এবার কিছুটা ভয়ার্থ হলেন। নুসরাতের দিকে সিরিয়াস হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোন ডায়েরি পড়ে নিয়েছো তুমি? নুসরাত কথা বলে না, শব্দ তুলে শু শু ডাকিয়ে জুসের গ্লাস থেকে জুস পান করে। জুস খাওয়া শেষে গ্লাস রেখে সামনে তাকাতে দেখে ইশরাত আর নাসির সাহেব এখনো তার দিকে তাকিয়ে আছে প্রশ্নাত্মক চোখে।
নুসরাত শুধু হাসে। তারপর বাবাকে জ্বালাতে বলে, ওই যে গোলাপি ডায়েরিটা, যেটা আপনি আমাকে আর ইশরাতকে স্পর্শ করতে না করেছিলেন, ওইটা। নাসির সাহেব বুকে হাত চেপে ধরলেন। চেয়ারে সারা শরীর ছেড়ে দিন, চোখ বন্ধ করে জিজ্ঞেস করলেন, না করা সত্ত্বেও ওই ডায়েরি তুমি পড়েছো কেন? নুসরাত এক পা তুলে চেয়ারে বসে নির্লিপ্ত চোখে আশেপাশে বুলিয়ে নিয়ে উত্তর করে, আপনি তো জানেন আব্বা, নিষিদ্ধ জিনিস জানার প্রতি আমার একটু বেশি ঝোঁক, আর তাই নিজের ঝোঁক সামলাতে না পেরে ওই ডায়েরি পড়ে নিয়েছি। নাসির সাহেবের বুকে কিছু একটা কামড়ে উঠল। এক হাত দিয়ে বুকের বাঁ পাশ চেপে ধরে রেখে জিজ্ঞেস করলেন, কতটুকু পড়েছো তুমি? ইশরাত দুজনের মাঝামাঝি বসে একবার বাবার দিকে গোল গোল চোখে তাকায়, তো একবার বোনের দিকে তাকায়। সে বেচারা নুসরাতের ভাষায় দুই বিজ্ঞ মানুষের মধ্যে ফেসে গেছে। চুপচাপ বসে থাকা ছাড়া এখন তার কোনো কিছু করার নেই। নাসির সাহেব চেতনা হারানোর পর্যায়ে। নুসরাত ধীরে ধীরে অবিচল কণ্ঠে বলে, সব করে নিয়েছি আব্বা। শেষের কথা টেনে টেনে বলে, বাবাকে আরেকটু টেনশন দেওয়ার জন্য, কারণ সে ভালোবাসে তার প্রিয় মানুষদের টেনশন দিতে। নাসির সাহেব এলোমেলো তাকান, চোখের মনিতে স্পষ্টতার উদ্দীপনা। নুসরাত বাবার অতিরিক্ত রিয়েক্ট করা দেখে আবার ভিরেনদের মতো হাসে। ইশরাতকে কিছু বলেছ? আর কি কি জানতে পেরেছো ডায়েরি পড়ে? নুসরাত এক মুহূর্ত বিলম্ব করে না, বিরক্ত হওয়ার ভান করে কপালে ভাঁজ ফেললো। ব্যগ্র কণ্ঠে বলে, ইশরাতকে আর কি বলবো আব্বা, জানেনই তো হয়েছে। আমি না বললে জানবেন কিভাবে? দাঁড়ান বলতাছি কি হয়েছে। গোলাপি ডায়েরিটা হাতে নিয়ে পড়তে গিয়ে মনে হলো কোনো মাইয়ার ডায়েরি। পরে দেখিও মা, এটা তো কোনো আজমল আলীর ডায়েরি, আই মিন আপনার আব্বা আমার দাদার ডায়েরি। আমি কিছুটা বিরক্ত হলাম। পুরুষ মানুষের আবার কেন গোলাপি ডায়েরি ব্যবহার করে, আই মিন লিখে? নিজের এই কৌতূহল একপাশে ফেলে যখনই ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা দেখলাম, তা পড়তে নিলাম। লেখা পড়তে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার জোগাড় হলো। এতটুকু পড়েছি আমি, আমার নাম সৈয়দ আজমল আলী, আমার অনুমতি ছাড়া আমার গোলাপি ডায়েরি কেউ স্পর্শ করবেন না। এইটুকু পড়ে মনে হলো লোকটা যখন নিজে বলেছে তার ডায়েরি স্পর্শ না করার কথা, তাই আমি আর অসামাজিকতা দেখিয়ে ডায়েরিটা পড়িনি, পরে পড়ব ভেবে রেখে এসেছি। নাসির সাহেবের কাছে নুসরাতের একটা কথা বিশ্বাসযোগ্য মনে হলো না। ইশরাতের দিকে তাকাতে দেখলো ইশরাত স্বাভাবিক, তাই না চাইতেও বিশ্বাস করতে হলো যে নুসরাত ডায়েরিটা পড়েনি। পড়লে এতক্ষণ ইশরাতের কাছে সব খোলাসা করে ফেলতো, আর ইশরাত নিজের স্বপ্ন ভাবার জিনিসটা আসলে কি, দুঃস্বপ্ন নাকি বাস্তবটা জেনে যেত। নাসির সাহেব নুসরাতের সবকিছু বলার পর রাগী চোখে তুলে তাকান তার দিকে। আখি যুগল প্রশস্ত করে দ্বিধাহীনভাবে নুসরাতকে জিজ্ঞেস করে, তাহলে আমাকে এতক্ষণ ভয় দেখাচ্ছিলেন কেন? নুসরাত অবাক হওয়ার ভান করে ভরকে গিয়ে এমন করে লাফ মেরে উঠে দাঁড়ায় চেয়ারের ওপর, দু পা সামনে এনে ভয় পাওয়ার মতো করে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, আমাকে মাফ করে দিন সৈয়দ সাহেব, আপনাকে আমি যা সত্যি তাই বললাম, কিন্তু আপনি এখন বলছেন আমি আপনাকে ভয় দেখাচ্ছিলাম। নুসরাত হঠাৎ সিরিয়াস হয়ে গেল, চোখ দুটো ছোট ছোট করে শুধালো, সত্যি কি কিছু আছে ওই ডায়েরিতে আব্বা? তাহলে তো আজ একবার ওই ডায়েরি পড়ে দেখতে হবে। কি এমন আছে যার জন্য আব্বা আপনি ভয় পেয়ে বুক চেপে ধরেছিলেন? নাসির সাহেবের বুক থেকে নেমে যাওয়া ভারী পাথর আবার এসে যেন বুকে চাপ পড়ল। নুসরাতের দিকে অবিচল চোখে থেকে আওড়ান, তুমি এরকম কেন নুসরাত? নুসরাত ঠোঁটের আগায় যেন উত্তর থাকে সব প্রশ্নের। সে মেয়েলি ঠোঁট নাড়িয়ে উত্তর করে, আমি আপনার মেয়ে তাই আমি এরকম, আর আপনি এরকম বলে আমি এরকম, আমি এরকম বলে আমি এরকম, আর এজন্যই আমি এরকম, তাই তার জন্যই আমি এরকম। নাসির সাহেব বিরস মুখে তাকিয়ে রইলেন নুসরাতের দিকে। ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি পণ করে নিয়েছো নুসরাত? কাউকে শান্তিতে থাকতে দেবে না? নুসরাত দুপাশে মাথা নাড়ায়, তারপর আবার ওপর নিচ মাথা নাড়িয়ে মৃদুস্বরে আওড়ায়, আব্বা আমি আবার কি করলাম? আমি তো শুধু... নুসরাতের কথা নাসির সাহেব পূর্ণ করতে দিলেন না, হাত তুলে মাঝপথে থামিয়ে দিলেন। নিজেই নুসরাতের পরবর্তী কথা পূর্ণ করে দিলেন তার কথা দ্বারা, তুমি বলবে আমি তো শুধু আপনাকেই বলেছিলাম। নুসরাত ওপর নিচ মাথা নাড়ায়। নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখিও এরকম আমিও শুধু বলেছিলাম বলতে বলতে আমাকে একদিন বলে বলে হার্ট অ্যাটাক করিয়ে ফেলবে। নুসরাতের চোখে মুখে উদ্বেগ ফুটে উঠল। নাসির সাহেবের চোখের দিকে তাকিয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, আজরাইল কি আপনার টিকিট ওকে করে ফেলেছেন আব্বা? নাসির সাহেব কিছুক্ষণ নুসরাতের দিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে হার্ট অ্যাটাক করিয়ে তবে আমার পিছু ছাড়বে? নুসরাত কারো না শোনার মতো করে নিজ মনে আওড়ালো, আপনাকে কেন আমি হার্ট অ্যাটাক করাবো? করালেও তো করাবো আপনার বড় ভাইকে। নিজ মনে কথাগুলো
শেষ করে ছবির ভিলেনের মতো মনে মনে নুসরাত একটা হাসি দিল। বাবার দিকে তাকিয়ে মুখ খুলে যাবে তক্ষুনি নাসির সাহেব দ্রুত পায়ে সামনে এগিয়ে যেতে যেতে বলতে লাগলেন, আর কোনো কথা নয়, তোমার সাথে কথা বলে কথা বাড়বে আমার। নুসরাত পেছন থেকে উদাস চোখে তাকিয়ে বাবার দ্রুত প্রস্থান দেখলো। তারপর হতাশ হয়ে লাফ মেরে বসে গেল চেয়ারে। টেবিলের ওপর দুহাতের কবজি ভর দিয়ে রেখে নিজের মুখে হাতের তালুতে রাখলো। ইশরাতের দিকে এক পলক চাইতেই দেখে মেয়েটা টেবিলে বসে বসে ঘুমাচ্ছে। তখন নাসির সাহেবের উপর রুম থেকে কণ্ঠ ভেসে আসে, নাজমিন, নাস্তা টেবিলে দাও, আমি আসছি। ফ্রান্স সিটি হসপিটাল। জাইন একটু আগে নিজের কেবিনে এসেছে। টিফিন বক্স খুলে পরোটা এক টুকরো করে মুখের সামনে নিতেই রুমের কোথাও থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসলো, পেজিং চোট ফারহাদ, প্লিজ কাম, ইমার্জেন্সি ওয়ার্ড কুইকলি। আই রিপিট, ডক্টর সৈয়দ ফারহাদ, প্লিজ কাম, ইমার্জেন্সি ওয়ার্ড কুইকলি। মুখের সামনে নেওয়া খাবার জাইন টেবিলে রেখে দিল। টেবিলের উপর রাখা স্টেথোস্কোপ বা হাতে এক প্রকার ছুঁড়ে মেরে টেবিলের ওপর থেকে নিয়ে এগিয়ে গেল কেবিনের দরজার দিকে। রুমের বাইরে বের হওয়ার আগে খোলা টিফিন বক্সের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রুম থেকে বের হতে নিবে নিরাশ কণ্ঠে বিড়বিড়ায়, এ জীবনে তোর আর লাঞ্চ করা হবে না, তুই যা তোর ডিউটিতে ভাই। নাসির সাহেব কিছু কাজে মেন ফ্যাক্টরিতে গিয়েছেন। ইশরাতের এখনো টেবিলে পড়ে পড়ে ঘুমাচ্ছে। নুসরাত বসে বসে নখ খুঁড়ছে আর ইশরাতকে লক্ষ্য করছে। তার সন্দেহ যদি বিন্দুমাত্র সত্যি হয় তাহলে ইশরাতকে বুকে একটা জোরাক্কা ধাক্কা লাগবে। তারপর ইশরাত আর সে মিলে গান গাইবে, জোরকা ধাক্কা হাই জোরো হে লাগা, শাদি বান গাই উমা কেত কি সাজা। ইশরাত এই ভর দুপুর বেলা ঘুমানো নুসরাতের সহ্য হলো না। বাজ পাখির মতো গিয়ে খামচে ধরলো ইশরাতের সুতি কাপড়ের কামিজ। কারো প্রবল হাতের থাবা ইশরাত ধরপড় করে উঠে বসলো ঘুম থেকে। টেবিলে ঘুমানোর জন্য কাঁধে ব্যথা হয়ে গিয়েছে তার। হাত ওপরে তুলে আড়মোড়া ভাঙতে লাগলো। চোখ মুখে এখনো ঘুমের রেশ। চোখ কুঁচকে রেখে বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নুসরাত দুহাত ইশরাতের ডাগর ডাগর চোখগুলোয় নিচের দিকে চামড়া টেনে ধরলো। দাঁত কেলে ইশরাতের দিকে তাকে অবসন্নতা নিয়ে বলে, তুই শালি এত ঘুমাস কেন? মা আমার তোকে যদি এখন কোনো বেড়া এসে তুলে নিয়ে যায় তাহলে তুই তো ঘুমের চক্করে কিছুই বুঝবি না। এত ঘুম কই থেকে আসে তোর? নুসরাতের হাত ইশরাত নিজের চোখের নিচ থেকে সরিয়ে দিয়ে নুসরাতের হাতে থাপ্পড় মারে। আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে ঘুম ঘুম অবসন্ন কণ্ঠে বলে, যেখান থেকে আসুক তোর সমস্যা কি? এবার সর সামনে থেকে, বাপ আমার। নুসরাত সরার পাত্রী না। ইশরাতের হাত থাবা মেরে ধরে টান মারতে ইশরাত সহ চেয়ার উল্টে পড়ে আসলো। মেঝেতে পড়ার ভয়ে ইশরাতের চোখ ভর্তি ঘুম সুরসুর করে সরে গেল। মুখ থেকে বের হয়ে আসলো আতঙ্কিত শব্দ। ইশরাত মেঝেতে পড়ে গেছে ভেবে ভয়ার্ত চোখে আশেপাশে চোখ বুলায়। ধরপড় করে কম্পিত বুক নিয়ে নুসরাতের দিকে ভ্রুকুঞ্চিত করে তাকায়। রাগি চোখে তাকিয়ে শাসনো গলায় কিছুটা চিৎকার করে বলে, কি হয়েছে তোর? এরকম গরুর মতো টানছিস কেন? নুসরাত নির্লিপ্ত দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। প্যান্টের পকেটে দুহাত পুরে রেখে নির্বিকার কণ্ঠে বলে, গরুকে গরুর মতো টানতে হয়। ইশরাত ভ্রুযুগল এক পেশে করে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, তুই কি আমাকে ইনডাইরেক্টলি গরু বানালি? নুসরাত এক মুহূর্ত বিলম্ব করলো না। গা চালানো হাসি দিয়ে ওপর নিচ মাথা নাড়িয়ে বলে, আমি তোকে ডাইরেক্টলি গরু বলেছি তো তুই কি করবি? ইশরাত চোয়াল শক্ত করে নেয়। তারপর পুরো ডাইনিং রুম কাঁপিয়ে চিৎকার করে ওঠে। নুসরাত ইশরাতকে চিৎকার করতে দেখে সেও ভেঙ্গিয়ে হেসে ওঠে উচ্চ শব্দে। দাঁত কেলে ইশরাতের হাত চেপে ধরে এক প্রকার টেনে হেসে নিয়ে যেতে লাগলো ওপরে লাইব্রেরি রুমে। ইশরাত পিছন থেকে চিৎকার করে, কোথাও নিয়ে যাচ্ছিস? নুসরাত উত্তর করার প্রয়োজন বোধ করে না। দ্রুত পদক্ষেপে উপরে ওঠে। লাইব্রেরি রুমে ঢুকে ইশরাতের হাত ছেড়ে দেয়। ইশরাতকে আদেশ দিয়ে বলে, গোলাপি ডায়েরি খুঁজে বের করতে সাহায্য কর। ইশরাত বাক্য ব্যয় করতে চাইল না। তার আগে নুসরাত তর্জনী আঙুল ঠোঁটে চেপে রেখে চুপ দেখালো। ইশারায় বলল চুপচাপ খোঁজ করতে। ইশরাত কথা বাড়ালো না। বিনা বাক্য খোঁজ করতে লাগলো গোলাপি ডায়েরিটা। পুরো লাইব্রেরি তন্ন করে খোঁজার পর ডায়েরিটা পাওয়া গেল না। ইশরাত ক্লান্ত ভঙ্গিতে এগিয়ে এসে নুসরাতের কাঁধে ভর দিয়ে দাঁড়ালো। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, গোলাপি ডায়েরি দিয়ে তুই কি করবি? নুসরাত নিরুদ্বেগ গলায় জিজ্ঞেস করে, খুঁজে পাসনি ডায়েরি? সে যেন জানতো গোলাপি ডায়েরি খুঁজে পাওয়া যাবে না। নিজের ভাবনায় সত্যি হতেই নুসরাত উচ্চ শব্দে হেসে উঠল হা হা করে। ইশরাত অবাক চোখে তাকিয়ে দেখে নুসরাতের কোনো কারণ ছাড়া হাসি। গা দুলিয়ে এলো তার। হাসির মানে খুঁজে পায় না সে।
ইশরাতকে ওই রকম অবাক চোখে হাসতে দেখে রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় নুসরাত। ইতিমধ্যে কানে ভেসে আসে সতর্কতা মিশ্রিত ইরহামের গলার স্বর। নুসরাত ভ্রুযুগল কুঞ্চিত করে ফিরে তাকায়। ইরহামকে চোরের মতো উকি মারতে দেখে ফাটা গলায় জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? চোরের মতো বিহেভিয়ার করছিস কেন? নুসরাত কথা বলতে বলতে সামনে এগিয়ে যায়। দুপা জানালার ওপাশ থেকে মাথা বের করে লটকে আছে ইরহাম। নুসরাত নিজের জানালার কাছে দাঁড়িয়ে ইরহামের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খামচে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে? ইশরাত ততক্ষণে ভ্রু কুঁচকে এসে দাঁড়িয়েছে জানালার কাছে। তার মাথার ভিতর এখনো চলছে গোলাপি ডায়েরি বিষয়ক কথা। নুসরাত কোনো কারণ ছাড়া ওই ডায়েরি নিয়ে কথা তুলবে না। তারপর আবার সকালে বলেছিল স্বপ্ন নাকি বাস্তব, এখন আবার ডায়েরি উধাও। ইশরাতকে একে একে সব মিলাতে গিয়ে গন্ডগোল পাকিয়ে দিল মগজে। নিজের অতর্কিত চিন্তায় ব্যাঘাত ঘটল ইরহামের সতর্কতা মিশ্রিত গলার আওয়াজে। এই শোন, দাদি আবার কান্না করছে। সে নাকি আর বেশি দিন বাঁচবে না। শেষবারের মতো দেখা করতে চায় বড় বাবার সাথে সামনাসামনি, হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায় সবাইকে নিজের শান্তির জন্য। এইসব বলে আমার মাথা খেয়ে ফেলছে। কানের পোকা কান থেকে ভাগিয়ে দিয়েছে। এখন তুই বোন একটা আইডিয়া দে, এদের দেশে আনবো কিভাবে? নুসরাত ঠোঁট টিপে হাসে। ইরহামের দিকে স্থির দৃষ্টি রেখে দুহাত তুলে আড়মোড়া ভাঙে। হেয়ালি করে বলে, কি দিবি আমাকে যদি আইডিয়া দেই? ইরহাম তৎক্ষণাৎ উত্তর দেয়, যা চাইবি দাদি তাই তোকে দিবে। ইশরাতের দিকে নুসরাত একবার তাকিয়ে চোখাচোখি করে নিল। দুবোন ইশারায় নিজেদের সলাপ পরামর্শ শেষ করে নেয়। ইরহামকে উদ্দেশ্য করে ইশরাত আর নুসরাত একসাথে বলে ওঠে, দাদিকে শেষ পর্যায়ে পাঠিয়ে দে। ইরহাম আটকে ওঠে। বিস্ময়ে তার চোখ কোটর থেকে বের হওয়ার পালা। দুপা পিছিয়ে গিয়ে মৃদুস্বরে চিৎকার করে বলে, মানে? ইশরাত দুহাত ডাউন করে দেখায়, কুল কুল। ইরহাম কুল হতে পারে না। শুভ্র আননে নেমে আসে গাঢ় কালো মেঘ। সামান্য আইডিয়া চাওয়াতে দুই বোন একজন জিন্দা মানুষকে বলে মেরে ফেলার কথা। কি ডেঞ্জারাস ভাই এরা। ইশরাত মোলায়েম কণ্ঠে বলে, দাদিকে শেষ পর্যায়ে পাঠাবি, অভিনয় করাবি। দাদির মৃত্যুর লাস্ট স্টেজ চলছে। এই জান যায় যায় ভাব, বুঝেছিস? ইরহাম ওপর নিচ মাথা নাড়ায়। স্বস্তির নিঃশ্বাস ফেলতেই নুসরাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে কর্কশ গলায় শুধায়, তুই কি মনে করেছিস বল? ইরহাম ঢোক গিলে জানালা থেকে আরো দুপা পিছিয়ে সরে যায়। নুসরাত হাতের কাছে পেলে তাকে যে ভর্তা তৈরি করবে তা সে জানে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁত কেলিয়ে হেসে উত্তর দেয়, আমি মনে করেছিলাম তুই আর আপু দুজন মিলে দাদিকে গাড়ির নিচে চাপা মেরে অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়ার কথা বলছিস। নুসরাত মাথা নাড়ায় ওপর নিচ, গালে তর্জনী আঙুল ঠেকিয়ে মাথা নাড়াতে নাড়তে বলে, এটাও ঠিক বলেছিস। গাড়ির নিচে চাপা মেরে দিলে আরো বেশি রিয়েলিস্টিক লাগবে। তাহলে তোদের গুণধর চাচা বুঝতে পারবে তার মা অসুস্থ, তার চাচাতো ভাই ওরাও বুঝবে তাদের দাদি অসুস্থ। নুসরাতের কথা শেষ হওয়ার আগে মাথায় গাঁটটা পড়লো। গাঁটটা মেরেছে ইশরাত। মাথায় হাত চেপে নুসরাত ইশরাতের দিকে বিরক্তি নিয়ে তাকালো। নাক ফুলিয়ে জিজ্ঞেস করলো, মারলি কেন? ইশরাত নির্বিকার কণ্ঠে জানালো, কথা বলা স্টাইল বদলা। এরকম কথা বললে মানুষের খারাপ লাগবে। আর ওর চাচা হলে তোর কি কিছু লাগে না? ইশরাত প্রশ্ন শুনতেই ধূপ করে বুকের ভেতর আগুন জ্বলে ওঠে নুসরাতের। তার ছেলের হাসি এসে ব্যগ্র কণ্ঠে উত্তর দেয়, না আমার কিছু লাগে না। ইশরাত ইরহামের দিকে তাকায়। নুসরাতের কথায় ধ্যান না দিয়ে জিজ্ঞেস করলো, দাদির শরীর এখন কেমন? ইরহাম মুখ হাসি হাসি করে বলে, জি ভালো আপু। নুসরাত দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, তোর ওই ঠোঁটের নিচে মেলানো দাঁতগুলো ভেঙে দেই, বিচ্ছিরি লাগছে তোর ওই মেলানি। তারপর লেগে গেল দুজনের মধ্যে ঝগড়া। কার দাঁত কেমন, কার নাক কেমন, উল্টো নাকি তেরা, দাঁত বাঁকা লম্বা নাকি বড় বড়, ঠোঁট কেমন। কেউ কারো কথা মাটিতে ফেলতে দেয় না। একজন এক কথা বলে আরেকজন আরেক কথা বলে। নুসরাত নিজের জায়গায় আর স্থির দাঁড়িয়ে থাকতে পারল না। দুহাত সামনের দিকে তুলে তেড়ে গেল ইরহামের চুল ধরার জন্য। ইরহাম জানালা থেকে 5 হাত দূরে সরে গিয়ে দাঁড়ায়। এখান থেকে দাঁড়িয়ে জিহবা বের করে নুসরাতকে ভেঙায়। তারপর ভেঙচি কেটে হেলে তুলে চলে গেল রুম থেকে বের হয়ে। রেস্টুরেন্টে মাঝ বরাবর একটি সিট বুক করে বসে আছে আবির। চোখ মুখে স্পষ্ট বিরক্তি ফুটে আছে তার। হাতের ঘড়ি চেক করে দেখে নিল সময়। কাঙ্ক্ষিত ব্যক্তিটির আসার কথা ছিল 4টার সময়, এখন বাজে 4:30। তার এখনো কোনো পাত্তা নেই। বিরক্তিতে চরম শিখরে পৌঁছে দিয়ে তাকে আরো 15 মিনিটের মতো অপেক্ষা করিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটি আসলো। কাঙ্ক্ষিত ব্যক্তিটির উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। দেখে বোঝার
উপায় নেই যে এ ছেলে নাকি মেয়ে। মাথার ক্যাপ, মুখে কালো ওয়ান টাইম মাস্ক, চুলগুলো কি করে রেখেছে এক আল্লাহই ভালো জানে। দ্রুত পদক্ষেপ ফেলে সামনে আগায় মেয়েটা, চোখ বোলায় চারিদিক। যখন আবিরের অক্ষিকোটরের মধ্যে আবদ্ধ হয় তখন বড় বড় পা ফেলে এগিয়ে যায় মেয়েটা আবিরের টেবিলের দিকে। মেয়েটা হাঁটার স্টাইল দেখে আবির বিরক্ত হয়, নাক কুচকে স্যা বিশিষ্ট কিছু শব্দ ব্যয় করে, যা দূর থেকে হেঁটে আসা মেয়েটা ছেলেটার মুখের অভিব্যক্তি দেখে বুঝে নেয় কি বলেছে। তার একটা দারুণ ক্ষমতা আছে, মানুষের ঠোঁট নাড়ানো দেখলে তার মুখের কথা পড়ে নিতে পারে। মেয়েটা হাসে, পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায় টেবিলের সামনে, কোনো প্রকার হাই হ্যালো করে না, শব্দ তুলে একটা চেয়ার টেনে বসে পড়ে। ক্যাপটা মাথা থেকে খুলে না, ওইভাবেই থাকে, শুধু ওয়ান টাইম মাস্কটা খুলে নেয়। টেবিলের ওপর অবহেলা নিয়ে ফেলে দেয় মাস্ক, নিজের কাঁধের ব্যাগ পাশের টেবিলে নামিয়ে রেখে পানির পট বের করে, ঢক ঢক করে পানি পান করে শেষে পানির পট আবার ঢুকিয়ে রাখে ব্যাগে। তারপর তাকায় সামনে বসা আবিরের দিকে, যে নাক তুলে বিরক্ত নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কি বলার জন্য ডেকে পাঠিয়েছো বলো? নুসরাত শীতল কণ্ঠে কথাটা বলে। আবির নুসরাতের মুখের দিকে তাকাতে এতক্ষণে গরম হওয়া মেজাজটা শীতল হয়ে আসে। ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, কিছু খাবে? নুসরাত না ভঙ্গিতে মাথা নাড়ায়। প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে আবিরের দিকে, কিছুটা শ্লেষ মিশিয়ে কটাক্ষের সহিত বলে, এত জরুরি ভঙ্গিতে ডাকলে কি বলার জন্য? এখন না বলে বসে রয়েছো কেন? বলো কি বলবে? আবির কিছু বলতে নেবে নুসরাত হাত তুলে কথা থামিয়ে দেয়। শীতল শান্ত দৃষ্টিতে অবিচল স্থির রাখে সামনে বসা পুরুষটার দিকে। আরো একবার ঠেস মেরে টেনে টেনে বলে, তোমার অফিস কলিগ তোমাকে দেখে নেবে না আমার সাথে? আরে আরে মাস্ক পরে, আগে না হলে তো তোমার চাকরি চলে যাবে। নুসরাতের কণ্ঠে স্পষ্ট কটাক্ষ। আবির বুঝলো নুসরাত খুব সূক্ষ্মভাবে তাকে অপমান করছে। আবির নুসরাতের দিকে তাকাতে দেখলো মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। সে মনোযোগ সহকারে নিজের হাতে নখ খুঁড়ছে, মনে মনে এখন নখ দেখা ছাড়া তার কোনো কাজ নেই। নুসরাত নখের দিকে তাকিয়ে আবিরকে জিজ্ঞেস করে, কি বলবে বলো? এভাবে হা করে মুখের দিকে তাকিয়ে আছো কেন ছাগলের মতো লাগে তোমাকে? আবিরের শীতল হয়ে আসা মেজাজ আবার গরম হয়ে যায় নুসরাতের খোঁচা মেরে বলা কথায়। মনের ভেতর নাড়া দেয় কিছু অহংকারমূলক প্রশ্ন। নিজ মনে ভাবে, এই মেয়ের এত ভাব কিসের? একে থাকে তো বস্তিতে, তার উপর পরে আবার হকার্স মার্কেটের কাপড়, জুতো পরেও স্লিপার, যা রিলেশনে যাওয়ার পর থেকে দেখছে পরে। এ কেন এত ভাব নেয়? আসে কোথা থেকে এত ভাব আর অ্যাটিটিউডের? মনের ভিতর ফুটে ওঠা চাপা ক্ষোভ এবার তিরতির করে বাহিরে বেরিয়ে আসে। দাঁতে দাঁত চেপে শ্লেষ মিশিয়ে জিজ্ঞেস করে, তোমার তো অ্যাটিটিউড মেনে নেওয়া যায় না নুসরাত, কারণ তুমি থাকো এক বস্তিতে, তার উপর পরো আবার লোকাল বাজারের কাপড়। আমার ফ্যামিলি স্ট্যাটাস কত হাই জানো তুমি? আর তোমার ফ্যামিলি স্ট্যাটাস তো কত লো, এটা আবার ভেবে দেখেছো? তুমি আবার স্বপ্ন দেখো আমাকে বিয়ে করার। বস্তির মেয়ে এত ভাব কিসের আমি বুঝে পাই না। নুসরাত আবিরের কথা না শোনার মতো ভান করে হাতের নখ দেখতে লাগলো। নখের দিকে তাকিয়ে থেকে উত্তর করলো, আমার কোনো ইচ্ছে নেই তোমার ফ্যামিলি স্ট্যাটাস কত হাই লেভেল তা জানার। নুসরাতের কাছ থেকে কোনো পাত্তা না পেয়ে আবির অজগর সাপের মতো ফুলে ওঠে। নুসরাতের হাত চেপে ধরতে যাবে, নুসরাত নিজের হাত ছড়িয়ে নেয়, মাথা দুপাশে নাড়িয়ে সাবধান করে দিয়ে বলে, উহু একদম না, আমি তোমাকে এই অধিকার দেইনি আমার শরীর স্পর্শ করার। আবির নিজের হাত গুটিয়ে নিল, কিন্তু চাপা ক্লেশে শরীর মন দুটোই পিষ্ট হলো। দাঁত কটমট করে নুসরাতের দিকে তাকিয়ে বলল, তুমি জানো তোমাকে দেখে কেউ বলবে না তোমার বয়স 19। এই বয়সে যে হাল করেছো, যে কেউ তোমাকে বলবে 50 বছরের বুড়ি। নুসরাত হা হা করে হেসে উঠল। কথাগুলো মাছি তাড়ানোর ভঙ্গিতে বাতাসে উড়িয়ে দিয়ে আবিরকে শুধরে দিয়ে বলে, তাহলে তো কম লাগে আমাকে দেখতে, আমার বয়সের সাথে আরো +5 অ্যাড করো, তাহলে যে বয়স আসবে ওইটাই আমার বয়স। এত কম বয়সে আমাকে দেখা যায় তা তো আমি জানতাম না। নিজের বয়স থেকে আরো 5 বছর কম লাগে যুবতী দেখা যায় আমাকে কিভাবে? আবির আর নিজেকে দমিয়ে রাখতে পারে না, কোনো বাক্য ব্যয় ছাড়া কথা তুলল, আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। তারা ঘরের জন্য বউ চায় যে তাদের খেয়াল রাখবে, আমার সাথে সংসার করবে। তোমার মতো ঢিঙ্গি মেয়ে চায় না তারা, যে সারা জীবন বাইরে ঘুরে বেড়াবে ছেলেদের মতো করে। তাই তোমার সাথে
আমার সম্পর্কের ইতি এখানেই ঘটাতে আসলাম। আমার বাবা মা আমার জন্য মেয়ে চয়েস করে নিয়েছে। মেয়েটি যেমন ভদ্র তেমনই সুন্দর। তার ব্যবহার দেখলে তো যে কেউ বলবে মার হাবা। আর বাড়ির সকল কাজে সে একা হাতে সামলাতে পারে। মেয়েটা সর্বগুণে সম্পন্ন। তার দিক থেকে তো তুমি তুমি একজন অকর্মা ঢেকি যে সারাদিন হাতে একটা মোবাইল নিয়ে গলির মোড়ে দাঁড়িয়ে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলো। কাজ কি পারো তুমি যে তোমাকে আমি বিয়ে করব? এ স্বপ্ন তুমি দেখো? নুসরাত দুহাত তুলে আড়াআড়ি বুকে বাঁধলো। চোখে মুখে নেই কোনো দুঃখ, যেন একে পিছনে ছাড়াতে পেরে সে খুব খুশি। নিজের পেটে খিল মেরে খুশি আটকে রেখে জিজ্ঞেস করলো, বাড়ির জন্য বউ আনছো না কাজের বুয়া নিয়ে আসছো কোনটা? আবির মৃদু গলায় চিৎকার করে উঠল, হোয়াট? নুসরাত অবিচল কণ্ঠে ভর্তহীন ভাবে জিজ্ঞেস করে, কাজের বুয়া আনছো নাকি বাড়ির বউ আনছো? আচ্ছা এটা বলো, তোমার বউয়ের বয়স কত? 16-17 নাকি 15? নুসরাত নিজে প্রশ্ন করে নিজে আবার প্রশ্নের উত্তর দেয়। তর্জনী আঙুল গালে ঠেকিয়ে ভাবার মতো ভান করে বসে রয়। আবির চোখ মুখ কঠিন রেখে উত্তর দেয়, 16। নুসরাত হাহা করে পুরো রেস্টুরেন্ট কাঁপিয়ে হেসে ওঠে। আবার আবিরকে তার কাছে জোকের মতো লাগছে। দাঁত কেলিয়ে হেসে বলে, কুল ব্রো কুল। উত্তেজিত হচ্ছ কেন? বুঝতে পারছি SAC ক্যান্ডিডেট কোনো মেয়ে বিয়ে করছো তাই না? একদম কচি খুকি। আবির একটা কথা জানো কি? ওই কচি খুকি তুমি যদি বলো হাঁটো, ওই খুকি হাঁটবে। বসো বললে বসবে, শুয়ে পড়ো বললে শুয়ে পড়বে, এখান থেকে নড়বে না বললে নড়বে না। আবার সামনে হাঁকো বললে হাঁকবে। মেয়েটা প্রথমে একটু লজ্জা পাবে, তারপর রাঙা মুখ নিয়ে স্বামীর কথা শুনে ওখানেই বসে হেগে স্বামীর মনের কথা রাখবে। নুসরাত কথা বলতে বলতে হাসলো। আবিরের মুখ ততক্ষণের আগে লাল বর্ণ ধারণ করেছে। নুসরাত তাকে কোনো কথা বলার সুযোগ দেয় না। ঢোক গিলে সূক্ষ্ম গলা ভিজিয়ে নিয়ে বলতে লাগলো, তরতাজা মাল নিয়ে আসছো তাই না? এই বাচ্চা মেয়েটার জীবন অকালে ঝরে যাবে। বড় কষ্ট পাইলাম মেয়েটার জন্য। আমার পক্ষ থেকে এক বুক ভরা সমবেদনা দিও তোমার হবু বুয়াকে, হবু বউকে। মেয়েটাকে শাড়ি পরিয়ে এনে তোমার বাপ মা পুতুল বানিয়ে রাখবে। বেচারি। নুসরাত ঠোঁট উল্টে মুখ দুঃখী বানিয়ে ফেললো। তারপর হাতের কাছে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে থু করে থুতু ফেললো। আবির উঠে দাঁড়ালো। এক আঙুল তুলে নুসরাতকে শাসাতে নেবে। নুসরাত বসা থেকে থাবা মেরে আবিরের আঙুলে নিজের হাতের তালুর মধ্যে চেপে মোচড় মারলো। তারপর দুপাশে ঠোঁট চেপে হেসে দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, একদম আমার দিকে আঙুল তোলার চেষ্টা করবে না। আঙুল ভেঙে গলার লকেট বানিয়ে পরিয়ে দিব। নুসরাতের কথা শেষ হতে আবির নুসরাতের তিরস্কার করে বলে ওঠে, তুমি যে ছোট লোক তার প্রমাণ এই। কথা বলার ভাষা এমন কেন তোমার? একটা হাই কোয়ালিটি রেস্টুরেন্টে বসে তুমি কি ভাষা ইউজ করছো? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কোন দুঃখে তোমার মতো বস্তি থেকে উঠে আসা একটা মেয়ের পিছনে আমি আবির পড়েছিলাম আল্লাহ ভালো জানে। নুসরাত হাত দিয়ে চুটকি বাজায়। নিচের দিকে আবিরের দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলে, ও হ্যালো মিস্টার, এদিকে। আবির নুসরাতের দিকে অনীহা নিয়ে তাকাতে কাজ সমান মেয়েটা হাত ঘুরিয়ে এনে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। থাপ্পড় উচালো শব্দে রেস্টুরেন্টে বসা লোকেরা ফিরে তাকালো তাদের দিকে। অনেকে নিজের মোবাইল পকেট থেকে বের করে ভিডিও করা শুরু করলো। নুসরাত উল্টো দিকে ঘুরে দাঁড়ানোতে ক্যামেরা শুধু তার পেছনের অংশ দেখা গেল। আবিরকে এক আঙুল তুলে শাসিয়ে বলল, তুই কি আমাকে বলছিস বস্তি থেকে উঠে এসেছি? তুই তো নিজেই লো কোয়ালিটির একটা হাই স্কুলে পড়া কচি মেয়েকে বিয়ে করছিস, তা আবার গর্বে বুক ফুলিয়ে এসে আমাকে বলছিস তোদের মতো পুরুষদের ধিক্কার যারা বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পড়াশোনার বয়সে বিয়ে করিস। আর ওইসব পুরুষদেরও ধিক্কার যারা নিজেদের মেয়ের পড়ার বয়সে তোদের মতো বুড়ো নিজ মন মানসিকতা ছেলেদের সাথে ধরে বিয়ে দেয়। শালা কুত্তা, থু তোকে, তোর ওই বইয়ের বাপকেও থু। আবির কিছু বুঝে ওঠার আগেই আবারও একটা দাঁত নাড়ানোর থাপ্পড় পড়লো তার গালে। চিনচিনে ব্যথায় পুরো গাল অসাড় হয়ে গেল আবিরের। গালে হাত চেপে কিছু বলতে নেবে নুসরাত পাত্তা দিল না। অবহেলা নিয়ে ফেলা মাস্ক থাবা মেরে হাতে তুলে নেয়। চেয়ারের ওপর রাখা ব্যাগ কাঁধে তুলে নেয়। মাস্ক মুখে পরে নিয়ে দ্রুত পায়ে পেছনে ঘুরে এই লম্পটের মুখে দেয়ার আর কোনো আগ্রহ জাগে না তার। রেস্টুরেন্টে থাকা মানুষগুলো এতক্ষণ জমাট বেঁধে ফেলেছে তাদের টেবিলের আশেপাশে। জমাট হওয়া সবাইকে এক প্রকার অনীহা নিয়ে পাশ কাটিয়ে বের হয়ে যায় নুসরাত রেস্টুরেন্টের বাহিরে। আবির এখনো হতবিম্বল চেহারা নিয়ে তাকিয়ে আছে নুসরাতের যাওয়ার দিকে। তার ডান হাত এখনো
গাল চেপে ধরে রেখেছে। মেয়ের হাতে এত শক্তি থাকে, আজ এই থাপ্পড় না খেলে সে জানতেই পারতো না এটা মেয়ে নাকি কোনো ইস্পাত রড। অকারণে বয়ে চলা প্রশ্নের বাহার অন্তঃকরণে রয়ে গেল। আবির গালে হাত দিয়ে জিভ মেরে দাঁড়িয়ে রইল এক জায়গায় অনেকক্ষণ। ততক্ষণে ভিডিওটা ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে বিভিন্ন সোশ্যাল সাইটে ঝড় তুলেছে। সবাই মেয়েটার সাহসিকতা দেখে অবাক হচ্ছে, সাথে প্রশংসাও করছে।